ব্রাজিলের একটা গোল বাতিল হয়েছে এবং গোলটা বাতিল হয়েছে আসলে বড় একটা VAR চেকের পর। একটা ফ্রি কিক ছিল এবং সেখান থেকেই প্রথমে একটা হেডার এবং ব্যাক পোস্টে মার্কিনিওস বল জালে জড়িয়েছিলেন, কিন্তু অফসাইডে সেই ফাঁদে ধরা পড়ে গিয়েছিল ব্রাজিল, যে কারণে শেষ পর্যন্ত ওই গোলটা বাতিল হয়েছে। এটা নিয়ে আসলে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু পরিষ্কার অফসাইড নাকি না, এটা তো প্রথম দিকে আসলে আপনি যখন ম্যাচটা চলতেছিল তখন কিন্তু আপনার রেফারি কিন্তু গোল দিয়ে দিয়েছিল, বাট আমরা মানে দেখতে পাচ্ছিলাম যে সেন্টার হবে। ওই মোমেন্টে কিন্তু আসলে তখন কিন্তু সে ওয়েট করছে এবং ভিআর তাকে কল করে কিন্তু পুরো ব্যাপারটা তাকে সমাধানের জন্য ডেকেছে। পরে আসলে দেখা গেছে আসলে এটা অফসাইড ছিল। বাট যেটা হয়েছে এটা মানে ব্রাজিলের জন্য একটা ব্যাড লাকই বলা যায় মানে আজকের দিনটা, কারণ তারা আসলে যেভাবে আসলে শুরু করেছিল আমার কাছে মনে হচ্ছে মানে কখনোই মনে হয়নি যে এই ব্রাজিল দলটা আসলে এই ম্যাচটা ড্র করতে যাচ্ছে বা এই ম্যাচটা জিততে পারবে না। আমি বলবো যে এটা ব্রাজিলের জন্য একটা ব্যাড লাকের দিন ছিল এবং এটা কিন্তু খুব ক্লোজ আসলে কল ছিল, কারণ যখন আমরা আসলে কখন বুঝতে পেরেছি যেটা আসলে অফসাইড হয়েছে বা হয় নাই, যখন আমরা দেখেছি যে একটা লাইন টানা হয়েছে। যখন লাইনটা টানা হয় যে কার শোল্ডারে নাকি কার পায়ে কার কোন অংশটা বাইরের অংশে রয়েছে, সেটা না দেখা পর্যন্ত কিন্তু রেফারিরাও ডিসাইড করতে পারছিল না। সো তাদেরকে আসলে প্রতিটা ভারে যখন যায়, আসলে ভিআরে যখন যায়, তখন প্রতিটা জিনিস আসলে স্টেপ বাই স্টেপ যায়। প্রথমে আপনাকে দেখতে হয় এটা অফসাইড হয়েছে কিনা, এই প্লেয়ারের এখানে খেলার কোনো ইনভলভ ছিল কিনা, তার প্রথমে যে হেড করেছিল তার অফসাইড হয়েছে কিনা, তার অফসাইড নাই, মার্কিনিয়াসের অফসাইড হয়েছে কিনা। তাহলে সে যখন লাইনটা টানছে তখন আসলে অপোনেন্টের লাস্ট প্লেয়ার কোথায় আছে, শোল্ডার, পা, নি, অনেক জায়গায় আসলে চলে আসে। সো আমরা দেখছিলাম যে ভারের ডিসিশনটা আসতে অনেক সময় লেগেছে, কারণ আসলে লাইনটা টানার আগে এই প্রতিটা স্টেপ ধাপে ধাপে গিয়েছে। দেন যখন তারা ফাইনাল ডিসিশন নিয়েছে তখন অফসাইড দিয়েছে, বাট খুবই ক্লোজ মনে হচ্ছিল, আসলে খালি চোখে মনে হচ্ছিল না যে অফসাইড। ওই যে টানটা দিতে হয় উলম্ব বরাবর, যে টানটা আসলে দিতে হয়। এবং আমি জানি না, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যেখানে আসলে মিস্টেক হওয়ার চান্স আছে, কারণ এটা আসলে একজন মানুষই তো আলটিমেটলি সে চুজ করে যে কোন পয়েন্টটা সে চুজ করছে। লাস্ট পয়েন্টটা ধরেন আপনার নি বাইরের অংশ রয়েছে, তো নিয়ের আপনি কোন অংশটা টাচ করতেছেন আমি শিওর না, বাট আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হচ্ছে এই টাচটা আলটিমেটলি একজন মানুষ করে, যে এই পয়েন্ট আমি লাস্ট পয়েন্ট অফ সে ওটা ম্যানুয়ালি, যেটা আমরা ওয়ার্ল্ড কাপে সম্ভবত সেমি অটোমেটেড ছিল। ওয়ার্ল্ড কাপে সেমি অটোমেটেড ছিল, ইউরোতে এখন সেমি অটোমেটেড সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে এই ধরনের অফসাইডের ডেটা খুব দ্রুত পাওয়া যাচ্ছে, যেটা কোপা আমেরিকাতে নাই। এবং সেই না থাকার যে ঝামেলাটা সেটা আমরা ব্রাজিলের ম্যাচেই টের পেয়ে গেলাম। না সেটাই মানে যেটা হয়েছে, যে আমারও আসলে কোনোভাবেই মনে হয় না যেটা আসলে মানে অফসাইড হয়েছে, মানে কারণ মার্কিনিওস তো আসলে পিছন থেকে গিয়ে বল গিয়ে কানেক্ট করেছে। এবং আপনি যদি সেট পিসটা মারার সময় দেখেন যে লাইনটা ছিল, ব্রাজিলের সব প্লেয়ার কিন্তু আসলে আপনার মানে একই লাইনে ছিল, মানে কেউ আগে গিয়েছে বা কেউ পরে গিয়েছে তা কিন্তু না। তো আমার মনে হয় যে টেকনোলজি মানে মাঝে মাঝে আসলে খেলার মোমেন্টামটা নষ্ট করে। আপনি যদি ইউরোর কথা বলি, বেলজিয়ামের ম্যাচে দেখেন রোমেরো লুকাকুর গোলগুলি যদি দেখেন, হ্যাঁ ওটা আমার কাছে মনে হচ্ছে যে মানে টেকনোলজি অনেক সময় আসলে মানুষ মানে প্লেয়ারের গোল উদযাপন বলেন, একটা গোল সেলিব্রেশন বলে, এগুলি আসলে খেলা মোমেন্টামটা অনেক সময় নষ্ট করে দেয়। এক্স ফুটবলার এবং কোচ যারা আছেন তারা কোনোদিন ওই ব্যাপারটার সঙ্গে একমত হবে না, টেকনোলজি থেকে আমরা দূরে থাকতে। ইন্টারপ্রিটেশনের ব্যাপার চলে আসে আলটিমেটলি, একজন রেফারি একইভাবে ইন্টারপ্রিট করতে পারেন, খুবই স্বাভাবিক। তবে ব্রাজিল এই ম্যাচটা কি করে ডমিনেট করেছে সেটা পরিষ্কার হবে যদি আপনাকে এই ছবিটা দেখানো যায়, যে ছবিতে আপনি দেখবেন যে ব্রাজিল ম্যাচের কোথায় কোথায় মাঠে কোন কোন জোন তারা অপারেট করেছে এবং কিভাবে এই যে ছবিগুলা বা যে ঘরগুলোর ভেতরে ব্রাজিলের পতাকা দেখা যাচ্ছে, এই জায়গাগুলোয় 55%, অ্যাটলিস্ট 55% বা তার চেয়ে বেশি টাচ ওই দলের। তো এই জায়গায় আপনি তো কোস্টারিকাকে খুঁজেই পাবেন না। ব্যাপারটা তো আসলে এরকম, কোস্টারিকা টার্গেট ছিল এই ম্যাচ থেকে তারা একটা পয়েন্ট নেবে, এবং তারা চাচ্ছিল যে আপনি যদি দেখেন তারা 5-3-2 খেলছিল ডিফেন্সিভ ফেজে, এবং তারা অপেক্ষা ছিল যদি আমরা কাউন্টার অ্যাটাকে কিছু করতে পারি। সো বেশিরভাগ সময় কোস্টারিকার হাফে আসলে খেলাটা হয়েছে। সো যেই অংশটা আমরা দেখলাম যে কোস্টারিকার ডোমিনেশন, যেই পতাকাটা দেওয়া, সেটা আসলে তার গোলপোস্টের সামনের অংশটা। ওই যে পাসের হিসাবটা দেখেন, তাইলে আমার মনে হয় যে একদম পরিষ্কার আমরা বুঝে ফেলবো। টোটাল শটস আপনি দেখতে পারেন 19-2 এবং এইখানেই বোধহয় ব্রাজিলের হতাশাটা আরো বেশি, যে কোস্টারিকা যারা সবাই মিলে আসলে ডিফেন্ড করলো, তাদের সঙ্গে ব্রাজিল তাদেরকে ভাঙতে পারলো না। ব্যাপারটা কি এরকম ব্রাজিলের জন্য, যে ব্রাজিল যখন এই ধরনের লো ব্লক টিমের সঙ্গে খেলছে তখন সেটা ভাঙার জন্য যে পেনিট্রেশন দরকার, সেই রকম ফুটবলার ব্রাজিলে এই মুহূর্তে নাই। এটা আসলে আমি এভাবে বলবো না। ব্রাজিল দলে কিন্তু আমার মনে হয় যে বেশ কোয়ালিটি প্লেয়ার আছে, যারা আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রের কথাই বলেন, আপনি দেখেন রিয়াল মাদ্রিদে তার আর রোলটা কি, সে কি করে।
আপনি যদি রাফিনের কথা বলেন, বার্সেলোনা সে কী করে, রদ্রিগো কী করে। সো ব্রাজিল দলে এসে আসলে মানে আমার কাছে মনে হয় যে তারা প্রথম ম্যাচ, তারপরে তাদের নতুন কোচ সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে তাদের সিস্টেমটা আমার কাছে মনে হয় যে অ্যাডাপশনের যে জায়গাটা সেটা একটু সময় লাগছে আর কি। বাট ব্রাজিল দলটা, এই দলটাই কিন্তু দেখবেন আমার কাছে মনে হয় ইন ফিউচার তাদের যে কোয়ালিটি অফ প্লেয়ার রয়েছে, তারা দেখবেন নেক্সট যে 2টা ম্যাচ, আমি আই বিলিভ দ্যাট যে তারা নেক্সট 2টা ম্যাচ খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে। এবং আপনি যদি পুরো ম্যাচটা দেখেন, তাদের মিডফিল্ডের রোটেশন বলেন, তাদের সামনের দিকে প্লেয়ারদের মুভমেন্ট বলেন, সব কিছুই ঠিকঠাক ছিল। শুধু দরকার ছিল একটা গোল যদি আপনি যদি ফার্স্ট হাফে পেয়ে যেতেন, খেলার সিস্টেমটা কিন্তু অন্যদিকে চলে যেত। এই ব্যাপারগুলো আসলে প্রায় সময় হয় যে একটা দল খেলে ভালো, সব সিস্টেম ঠিক আছে, কিন্তু গোলটা আর শেষ পর্যন্ত পাওয়া হয় না। ব্রাজিলের ক্ষেত্রে কি কোস্টারিকায় সেটাই হলো আর এই ম্যাচে? ব্রাজিলের ক্ষেত্রে আসলেই সেটাই হয়েছে। আপনি যদি খেয়াল করেন, যদি ব্রাজিল যদি প্রথমে গোল স্কোর করে ফেলতো, তার 1-0 যদি হয়ে যেত, তাহলে কোস্টারিকার জন্য আসলে এই ম্যাচে আর ফিরে আসার কিন্তু সুযোগ থাকতো না। তো আমরা যদি ব্রাজিলের আসলে এই যে ম্যাচটা তারা খেললো, তারা যে কিছু সমস্যা ফেস করলো লাইক অ্যাটাকিং ফেজে, সেগুলো চাইলে আমরা দেখে নিতে পারি। সো ব্রাজিল খেলছিল কোস্টারিকার এগেনস্টে, যেখানে কোস্টারিকা 5-3-2-তে ডিফেন্স করছিল। সো যখন একটা টিম 5-3-2-তে লো ব্লকে ডিফেন্ড করে, তখন আসলে আপনি সেই ব্লকটাকে বিট করবেন কীভাবে। এবং সেখানে যদি আপনার আসলে মানে আপনার টিমে যদি কোনো ভালো এরিয়াল হেডার না থাকে, মানে এরিয়াল থ্রেট না থাকে, তাহলে আপনার খুব বেশি ক্রস করার কথা না। কিন্তু আমরা দেখেছি ব্রাজিলের ম্যাচে 25টা ক্রস করেছে, মাত্র 5টা ক্রস অ্যাকুরেট। 3টা পয়েন্ট আমরা খেয়াল করার চেষ্টা করব। প্রথম পয়েন্ট হলো যেটা বলছিলাম যে আপনার যখন ক্রস করছেন 5-3-2-তে ডিফেন্ড করছেন লো ব্লকে, আপনার অবশ্যই 5 জন ডিফেন্ডার রয়েছে। যখন আপনি ক্রস অ্যাটেন্ড করবেন, তখন অলরেডি তাদের ভিতরে কিন্তু 3 থেকে 4 জন প্লেয়ার কিন্তু থাকবেন, 3 জন সেন্টার ব্যাক অথবা 4 জন ডিফেন্ডার অলরেডি থাকবে। তো আপনি যখন ক্রস অ্যাটেন্ড করছেন, আপনার এখানে বক্সে অ্যাটাক করছে কে? আপনার কোনো অ্যাটাকার সেখানে যাচ্ছেন এবং আপনার এরিয়াল থ্রেটও আসলে নাই। সো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল শুরুতে কিছু বল ক্রস করছিল, যেটা তারা পাচ্ছিল না, পরবর্তীতে তারা একটু চেঞ্জ করেছে। আরেকটাও জিনিস হলো, যখন আপনি 5-3-2 লো ব্লকে বিট করতে চাবেন, তখন একটা হতে পারে আপনি সেন্ট্রালি যদি বিট করতে চান, তাহলে আপনার এখানে অনেক বেশি মুভমেন্ট দরকার হবে। মুভমেন্ট কেন দরকার হবে? আপনাকে বলগুলো পেতে হবে, পাসিং লাইনগুলো ওপেন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু সময় তারা এই মুভমেন্টগুলো করেছে। যখন তারা মুভমেন্টগুলো করেছে, সেখানে আমরা কিছু কম্বিনেশন দেখতে পেয়েছি এবং সেখান থেকে তারা অ্যাটাক করতে, ভালো কিছু অ্যাটাক তারা পাচ্ছিল, শর্টস অ্যাটেন্ড করতে পারছিল। বাট যখন তারা এই মুভমেন্টগুলো করতে পারছিল না, তখন আসলে এই ধরনের সিচুয়েশন তারা তৈরি করতে পারছিল না। আর আরেকটা জিনিস যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 5-3-2 এগেনস্টে, আপনি চাইবেন যে আপনার ফ্ল্যাঙ্ক এরিয়াগুলোতে মানে আপনার উইঙ্গার যেন 1 ভার্সেস 1 থাকতে পারে। অপোনেন্টে যদি 2 জন আপনার উইঙ্গারের সাথে চলে আসে, তাহলে সে তাকে কিন্তু আসলে তার সামনে বিট করে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। তো আপনি যদি দেখেন, এখানে ব্রাজিলে যারা মিডফিল্ডার ছিল বা যারা ফুল ব্যাক যারা ছিল, তারা কিন্তু এই উইঙ্গারদেরকে সাপোর্ট দিতে পারেনি। আলটিমেটলি কী হচ্ছে, অপোনেন্টের 2 জন প্লেয়ার চলে আসছে, রাফিনার সাথে অপোজিট সাইডে ভিনিসিয়াস বা রদ্রিগোর সাথে। তো আলটিমেটলি তারা কী করেছে, তারা সুইচ করতে চেয়েছে। কিন্তু যদি ইভেন এখানেও আপনি যদি দেখেন যে যখন তারা এখান থেকে আমরা দেখেছি ভিতরে তারা আবার সেন্ট্রালি অপারেট করতে চেয়েছে এবং সেখানে তারা একটা কম্বিনেশন করেছে। আর আরেকটা জিনিস যদি এখন এই পয়েন্টে যদি দেখি, কেন এখানে আসলে এই প্লেটা মুভ করেছে, কারণ এখানে বাইরে একটা অপশন ছিল। এই অপশনটা যদি না থাকতো, তাহলে এই প্লেটা কিন্তু এখানে মুভ করতো না। এবং এই প্লেটা মুভ করাতে আসলে কী হয়েছে, এখানে একটা জায়গা তৈরি হবে যেখান থেকে পাখিটা আসলে শর্ট করেছিলেন। সো আপনি যদি এই ধরনের স্পেস ওপেন করে দিতে না পারেন, দ্যাট মিনস আপনাকে মুভমেন্ট করতে হবে। এই জায়গাটা আমি একটু স্লো মানে পজ দিই, তাহলে আমার জন্য বলতে সুবিধা হবে। আপনি মাঝখান থেকে বল সাইডে এনেছেন উইঙ্গারের কাছে, ভিনিসিয়াসের কাছে। সো এখন 5-3-2-তে ডিফেন্ড করছে। সো আপনার 5 জন ডিফেন্ডার, 3 জন মিডফিল্ডার আছে, তারাও তো আসলে সুইচ করবে, মানে শিফট করবে এই পাশে। এখন আপনি যদি এই প্লেয়ারটা এখানে শিফট করে, তাহলে কী হবে, এখানে 2 ভার্সেস 1 হয়ে যাবে। তাহলে আপনি যদি এখানে ভিনিসিয়াসকে যদি সাপোর্টিং অপশন দিতে চান, তাহলে এই যে ফুল ব্যাকটা ছিল, তার এখানে একটা সাপোর্টিং অপশন দিতে হতো। কীরকম হয়, সে আন্ডারল্যাপ করতে পারতো, তাহলে এই মিডফিল্ডের প্লেয়ারটা আর এখানে আসতো না, এই মিডফিল্ড প্লেয়ারটা ওর সাথেই আসতো। অথবা সে ওভারল্যাপ করতে পারতো, তাহলে এই প্লেয়ারটাকে আবার ওভারল্যাপের প্লেয়ারটাকে ধরে রাখতে হতো। তাতে যেটা হতো যে ভিনিসিয়াস জুনিয়র তিনি হয়তো একটা 1 ভার্সেস 1 সিচুয়েশন বা ভিতরে ড্রিবল করে আসার চেষ্টা করতে পারতেন। বাট আমরা দেখেছি এই ফুলব্যাকরা ব্রাজিলের ফুটবলের ম্যাচের বেশিরভাগ অংশ জুড়েই তারা কিন্তু এই সাপোর্টিং অপশনগুলো দিতে পারেনি। আলটিমেটলি কী হচ্ছে, ভিনিসিয়াস যখন এখানে গিয়েছে, তখন তার সাথে 3 জন ডিফেন্ডার, লাইক সে 1 ভার্সেস 3, এখন কিছু করার নাই। বাট আলটিমেটলি সে একটা ভালো ক্রস করেছিল। এবং যেটা আমরা বলছিলাম যে 5-3, 8 জন প্লেয়ার, 5 এবং 3 মিডফিল্ড এবং ডিফেন্সের 8 জন প্লেয়ারে কিন্তু এই জায়গায়। তো আপনাকে আসলে এই জায়গায় বল ফেলে লাভ না, আপনাকে একটু পিছনে ফেলতে হবে, যেটা ভিনিসিয়াস অ্যাকচুয়ালি করেছিল। এবং এখানে আমরা দেখবো 5 জন প্লাস 3 জন, 8 জন প্লেয়ারই এই জায়গায়। দ্যাট মিনস আপনার জায়গাটা তৈরি হচ্ছে এই রিবাউন্ড জোনগুলোতে। এবং সেখান থেকে ব্রাজিল পরবর্তীতে ম্যাচের সেকেন্ড হাফের কিছু অংশ 70 মিনিটের পরের দিকে আমরা কিছু শর্টস কিন্তু তাদের কাছ থেকে দেখেছি। আর যেটা বলছিলাম যে কেন আসলে মুভমেন্টের দরকার, এই যে প্লেয়ারটা মুভ করে গেল, তার সাথে এই মিডফিল্ডার ছড়ে গেল, এখন এই প্লেয়ার উইঙ্গারটা ভিতরে আসতে পারছে। সো আপনি যদি মুভমেন্ট করেন, তাহলে আপনার জন্য এই প্লেয়ারগুলো, বিশেষ করে উইঙ্গাররা, তারা কিন্তু ভিতরের দিকে মুভ করার সুযোগ পাবে। পাকেতার কথা একটু আলাদা করে যদি বলি, আজকের ম্যাচে বেশ ভালো কিছু ট্যাকেল করেছেন, ভালো কিছু ইন্টারসেপশন করেছেন, যেখান থেকে ব্রাজিল বলগুলো উইন করছিল। সিমিলার যদি দেখেন, এখান থেকে যখন বলটা পেয়েছে দানিলো, তিনি আন্ডারল্যাপ করেছেন। তার আন্ডারল্যাপ করার কারণেই আসলে
এখানে আমরা রাইট উইঙ্গারকে দেখেছি, তিনি কিন্তু ভিতরে ঢুকে শট অ্যাটেন্ড করতে পেরেছিলেন এবং আলটিমেটলি ম্যাচের একদম শেষের দিকে তারা একটা ভালো চান্স পেয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এটাই ম্যাচের সবচেয়ে বেস্ট চান্স ছিল হয়তো। আর আরেকটা জিনিস, লাস্ট যে পয়েন্টটা, সেটা হলো যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে ব্রাজিল কিন্তু যখন আপনার অপোনেন্ট টিম কোস্টারিকা যখন লাইক কিছুটা ডিসঅর্গানাইজড, সেই সময়টা কিন্তু ব্রাজিল তাদের ডিফেন্স লাইনের পিছনের অংশে অ্যাটাক করেছিল এবং 2টা বা 3টা বল তারা কিন্তু 1 ভার্সেস 1-এ চলে এসেছিল। সো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে এই সুযোগগুলো ব্রাজিল যদি কাজে লাগাতে পারতো, এই যে ডিফেন্স লাইনের পিছনে যখন খেলেছে, যখন কোস্টারিকা ডিসঅর্গানাইজ ছিল, বাট সেক্ষেত্রে আলটিমেটলি তাদের গোলকিপারকেও ক্রেডিট দিতে হয়, কারণ তিনি কিন্তু 1 ভার্সেস 1-এ গোল লাইন ছেড়ে এসে তিনি কিন্তু বেশ ভালো কিছু সেভ করেছেন, যেখানে আসলে ব্রাজিল 1 ভার্সেস 1-এ গোল স্কোর করে ফেলতে পারতো। তো আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে ব্রাজিল আজকের ম্যাচে কিছুটা স্ট্রাগল করেছে, বাট তারা এমন খেলে না যে তারা পরের ম্যাচে ভালো করতে পারবে না। আমার ধারণা তারা পরের ম্যাচে ভালোভাবে ব্যাক করবে। ব্রাজিল সমর্থকেরা আমার মনে হয় যে দারুণ খুশি হবেন এই অ্যানালিসিস। আমি যদি ঠিকঠাক বুঝে থাকি, কয়েকটা পয়েন্ট রেজ করছি। প্রথমত, আমি একদম প্রথম অ্যানালিসিসের পার্টটা থেকে, তার মানে একটা টার্গেট ম্যানের দরকার আছে বক্সের ভেতর যে ক্রসগুলো আসছে সেটার জন্য। যদি আপনি ক্রস করতে চান তাহলে কি এনড্রিক বেটার অপশন কিনা, এই প্রসঙ্গ বা প্রশ্ন দুটোই তো উঠবে আসলে এই ম্যাচের পরে। না, তা তো অবশ্যই। ফ্ল্যাঙ্ক থেকে যদি আপনি ক্রস করেন, ডেফিনেটলি বক্সের ভিতরে আপনাকে কাউকে না কাউকে থাকতে হবে। তো সেখানে আসলে ভিনিসিয়াস জুনিয়র তো আসলে এনাফ না, অথবা রদ্রিগো না। সেখানে লুকাস পেকুয়েটা যদি থার্ডম্যান হিসাবে বক্সের ভিতরে যেতে পারে, অ্যাট দ্য সেম টাইম আপনি এনরিকের কথা বলেছেন, সে যদি ফার্স্ট ইলেভেনের চান্স পায়, তারা হয়তো হেডিংয়ের জন্য ভালো বা বক্সের ভিতরে কানেক্টের জন্য তারা ভালো। মানে ইটস ডিপেন্ড অন নেক্সট ম্যাচগুলিতে আসলে দরিবাল জুনিয়র আসলে কাদেরকে খেলাবে এবং ক্রস হলে আসলে তাদের কাজটা কি থাকবে, সেটার অবশ্যই একটা গেম প্ল্যানের বড় অংশ থাকবে। বাট আননেসেসারি আমার মনে হয় যে ক্রস করে কোনো লাভ নেই। এক্স্যাক্টলি, লুকাস পাকেতার সেই চেষ্টাটাই আমরা দেখছিলাম, বুলেট যে শটটা শেষ পর্যন্ত বার পোস্টে লেগেছে, রাইট? এবং আপনি যদি আসলে যেটা বলছিলেন, আপনি যদি ক্রস করতে না চান, আপনি চাইলে কাটব্যাক করতে পারেন। আপনার স্ট্রাইকার নাই, লাইক হেডার নাই, আপনি কাটব্যাক করবেন। আপনি যখন ক্রস করবেন, যেটা ভিনিসিয়াস কিন্তু কয়েকবার করেছিল, বলগুলো কিন্তু পিছনে খেলেছিল, যেখান থেকে আমরা দেখছিলাম একটা ভলি করেছিল, সম্ভবত পাকেতা ছিল বা অন্য কেউ ছিল। সো এই ধরনের আপনার যা স্ট্রেংথ আছে বা আপনার যা রিসোর্স আছে, সেটার উপর বেস করে কিন্তু আপনি কাজ করবেন। আরও কয়েকটা ব্যাপার আছে, যেমন বলা হচ্ছিল যে শেষ 20 মিনিটের দিকে গিয়ে ব্রাজিলের আক্রমণে একটু হলেও তাড়না বেড়েছিল। তার পেছনে অন্যতম কারণ কি সাভিওর মাঠে নামা। সাভিও যখন নেমেছেন, আমার কাছে তো মনে হয়েছে সাভিও ধার আরও বেশি বাড়িয়েছেন ব্রাজিলের। ডেফিনেটলি আপনি দেখেন 1 বাই 1 প্রত্যেকটাতে সে বিট করেছে, বিট করে বক্সের ভিতরে ঢুকে গিয়েছে, কাটব্যাক করেছে, লো ক্রস করেছে, সব কিছু করার চেষ্টা করেছে। বাট এন্ড অফ দ্য ডে আপনি যদি আসলে সুযোগ আসার পরে গোল না করতে পারেন, মানে ওই সাভিওর পারফরমেন্স, এনরিকের পারফরমেন্স সব কিছু কিন্তু মানে শুধু মুখেই বলা যাবে। বাট আমার কাছে মনে হয় যে তারা কিন্তু তাদের চেষ্টার কোনোভাবেই কমতি ছিল না। সাভিওর পারফরমেন্স ডেফিনেটলি লাস্ট 20 মিনিটস আপনি দেখবেন প্রত্যেকটা মুভমেন্ট তার এফেক্টিভ ছিল। 1 বাই 1 সে মানে বেশ কয়েকবার বিট করেছে এবং সে বক্সের ভিতরে ঢুকে গিয়েছে। আমার কাছে মানে এটা অনেক দিক থেকে হয়তো ম্যাচ ড্র হলো, অনেক পজিটিভ জিনিস রয়েছে ব্রাজিলের এই খেলার ভিতরে। ব্রাজিলের ফুল ব্যাকে কি কোনো সমস্যা আছে? মানে ফুল ব্যাকের সমস্যা বলতে এটা বলতে চাইছি, একপাশে তো দানিলো ছিলেনই, তিনি এক্সপেরিয়েন্সড, কিন্তু বাঁ দিকটায় যিনি খেললেন আরানা, অনেকে ভেন্ডেলকে এক্সপেক্ট করছিলেন, আমরাও ইনফ্যাক্ট তাই করছিলাম। ওই জায়গায় কি মনে হচ্ছে এরকম যে ঠিক এলিট লেভেলের ফুল ব্যাক ঘাটতি? হ্যাঁ, এটা মনে হতেই পারে, কারণ আসলে এলিট লেভেল আমরা কখন বলি? যখন একটা প্লেয়ার অনেকগুলো ম্যাচ খেলছে, ভালো খেলছে, তখন এখন আমরা এসে বলি ভিনিসিয়াস জুনিয়র এলিট লেভেলের প্লেয়ার, রাইট? কিন্তু যখন ভিনিসিয়াস যখন শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদে, তখন কি আমরা এলিট লেভেল বলতাম না। সো ব্রাজিলের লেফট ব্যাকের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। দানিলো হয়তো অনেক দিন ধরে খেলছেন, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, জুভেন্টাসে খেলছেন, এই জন্য হয়তো আমরা বলছি না ঠিক আছে উনি টপ লেভেলে খেলছেন, কিন্তু তারও কিন্তু পারফরমেন্স লাইক আগে আমরা যেরকম দেখেছি, বা ব্রাজিলের রাইট ব্যাকদের কাছ থেকে লেফট ব্যাকদের কাছ থেকে আমরা যেরকম দেখি, সেটার সাথে কিন্তু কম্পেয়ার করলে সেরকম হবে না। বাট যিনি নতুন আসছেন তার কাছ থেকে তাকে তো আপনাকে সময় দিতেই হবে তাকে জাজ করার জন্য। ব্রাজিল দল বেসিক্যালি আপনি যদি ড্যানি আলভেজ এবং মার্সেলোর পরে যদি দেখেন, সাইড ব্যাকে কিন্তু সবসময় একটা স্ট্রাগলিং টাইম তারা পাস করে যাচ্ছে। আপনি যদি ড্যানি আলভেজ এবং মার্সেলোর সময়টা দেখেন, তারা দুইজন মানে আমরা একটা সময় দেখতাম কি যে রাইট ব্যাক ওভারল্যাপ করলে লেফট ব্যাক আপনার ভিতরের দিকে চলে আসবে সেন্টার ব্যাকের সাথে। বাট ড্যানি আলভেজ এবং মার্সেলো তারা দুইজন কিন্তু দুই সাইড থেকে কিন্তু মানে মানে আমার কাছে মনে হয় যে তাদের দুই সাইড ব্যাকের নাসবে যেটা বলছে ট্রু, যে ড্যানিয়েলের পারফরমেন্স যে আপনি খুব ভালো বলবেন তা কিন্তু না, সেরকম কিছু না। একদম ছোট্ট করে ভিনিসিয়াস জুনিয়র, আপনি বললেন ভিনিসিয়াসকে নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নাই, মানে তিনি আসলে যথেষ্ট সাপোর্ট পাচ্ছেন না। এমিলি ভাইকে এটার সঙ্গে একমত যে ভিনিসিয়াস আসলে তার মতোই আছেন, কিন্তু যে সাপোর্টটা তাকে রিয়াল মাদ্রিদে দেওয়া হয়, সেই সাপোর্টটা তিনি ব্রাজিলের এই জাতীয় দলে পান না। কিছুটা হলেও পান না, কিছুটা, আমি পুরোপুরি বলবো না, কিছুটা হলেও পান না। কারণ ভিনিসিয়াস জুনিয়র আসলে যে প্যাটার্নে খেলে, দেখেন সে 12 মাস কিন্তু রিয়াল মাদ্রিদই থাকে। যখন ব্রাজিলে আসে আর একটা সিস্টেমে তাকে খেলতে হয়। বাট ভিনিসিয়াস জুনিয়র ইজ এ ফ্রি প্লেয়ার, কখনো ডিফেন্স করবে না, বল যখন আসবে 1 বাই 1 বিট করবে, ক্রস করবে। সুতরাং আমি বলবো যে কিছুটা হলো, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু তার টাইম রয়েছে, সেটা অ্যাডাপ্ট করে ফেলবে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.